আপনি কি জানেন সুন্দরবনের এমন একটি দ্বীপ রয়েছে যেখানে মাত্র অল্প খরচেই কাটিয়ে আসতে পারবেন দুর্দান্ত 2 রাত 3 দিনের অবিস্মরণীয় ভ্রমণ। যেখানে একদিকে রয়েছে সমুদ্রের ঢেউ, নির্জন সৈকত, সূর্যোদয় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য, অন্যদিকে রয়েছে মানুষের সংগ্রাম, সংস্কৃতি, বিশ্বাস আর প্রকৃতির এক অনন্য মিলন। আমরা আজকে আপনাদের নিয়ে যাব মৌসুনী আইল্যান্ডে। তবে মৌসুনী আইল্যান্ডে সাধারণত যে ভিডিওগুলি আপনারা দেখে থাকেন, এই ভিডিওটি তার থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে খুব কম খরচে সেখানে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি সুস্বাদু স্থানীয় খাবার খেতে পারবেন, আর কিভাবে পরিকল্পনা করলে মাত্র 2 রাত 3 দিনে ঘুরে দেখতে পারবেন পুরো দ্বীপের সেরা আকর্ষণগুলো। শুধু প্রকৃতিই নয়, মৌসুনী আইল্যান্ডের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে এখানকার মানুষদের মধ্যে। এখানে পাশাপাশি বসবাস করে হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জানবো তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, লোক ঐতিহ্য আর কাছ থেকে দেখব মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য, যা এই দ্বীপের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। কিভাবে প্ল্যান করলে পুরো দ্বীপটি ঘুরতে পারবেন এবং কিভাবে দেখবেন এই দ্বীপের বিশেষ দর্শনীয় স্থানগুলি, যেমন একটি মন্দির রয়েছে, যেই মন্দিরে ভিন রাজ্য থেকেও মানুষ আসেন মানত নিয়ে, সন্তান লাভের আশায় আসেন এই মন্দিরে। এই দ্বীপের এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গায় বাইরে থেকে বা বাইরের দ্বীপ থেকে মেয়েরা বিয়ে করতে আসতেও 100 বার ভাবে। মানে দূরে তো যখন মেয়েরা যদি বলে কেউ দেখতে দেখতে যায়, যখন শুনে যে এই দ্বীপে বিয়ে হবে ভয় পেয়ে যায়। আপনার বাড়ি কোথায়? আমার মেদিনীপুরে। মেদিনীপুর? তা আপনি মেদিনীপুর থেকে এখানে আসতে ভয় করেননি? না, প্রথমে ভয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অন্য সুন্দরবনের মৌসুনী আইল্যান্ডের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হবে আজকের এই ভিডিওটি। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন রয়েছি চিনাই নদীর উপরে। আমি এখন চিনাই নদী পার হয়ে যাব একটা বিশেষ দ্বীপে। দ্বীপটার নাম হচ্ছে মৌসুনী দ্বীপ বা মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ডে গিয়ে কোথায় থাকবেন, সবচেয়ে কম খরচে কি অ্যাকোমোডেশন আছে, সবটাই দেখতে পারবেন ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার ওপারেই রয়েছে মৌসুনী আইল্যান্ড, আর চিনাই নদী পার হয়ে এখন আমরা যাব মৌসুনী আইল্যান্ডে। আমরা এখন রয়েছি শিয়ালদার দক্ষিণ শাখায়। তো এখান থেকে ঢুকবো, আর দেখুন চারিপাশে পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর প্রচণ্ড ব্যস্ত স্টেশন। এখান থেকে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি বা সাউথের দিকে, ওখান থেকে আমরা যাব, ধরতে হবে আমাদের লক্ষ্মীকান্তপুর। তবে নামখানার সোজাসুজি দেখাবে না, লক্ষ্মীকান্তপুর দেখাবে, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। আমাদের ট্রেন আজকে দিয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল 8:15, আর 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখনও ট্রেন আসেনি, যদিও আসলে প্রচুর ভিড় হয়ে যাবে জেনারেলি যেটা হয়। আর লক্ষ্মীকান্তপুর থেকে এটা হয়তো নাম চেঞ্জ হবে না, সব ট্রেন সরাসরি নামখানা যায় না, এর পরেরটা হয়তো যাবে নামখানা। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যাত্রা করেছি, আমাদের ট্রেন ঢুকছে মাধবপুর, এরপরে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। জেনারেলি সকালবেলার দিক থেকে একটা ট্রেন থাকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, ওটাই নাম চেঞ্জ হয় বা নাম্বার চেঞ্জ হয়ে চলে যায় নামখানা। আর পরবর্তী ট্রেনটা থাকে শুধুমাত্র লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। তো আমরা মাঝের ট্রেনটা ধরেছি, আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এখান থেকে নেক্সট ট্রেন ধরে যেতে হবে নামখানায়। তো এখন মাধবপুর, এদিকে স্টেশনগুলো এখন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। অবশেষে লক্ষ্মীকান্তপুর ঢুকছে, তবে আমাদের লক্ষ্মীকান্তপুর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখানে নেমে কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের নেক্সট ট্রেন রয়েছে আর বেশ কিছুক্ষণ পরে। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়লো, আর নামখানা যেতে সময় লাগবে 50 মিনিট, বা লেট করলে 1 ঘন্টা। আর আকাশ মেঘলা হয়ে এসছে, আকাশের যে দৃশ্য সেটা দেখুন, চারিদিকে ধুধু মাঠ, দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে, আর আকাশে পুরো মেঘ ছেয়ে গেছে। দেখুন, খুব সুন্দর প্রকৃতি। তবে একটা কথা বলে রাখি, আমরা আজকে জার্নি করেছি গ্যাংসহ বলতে অনেকে, আজকে 6 জন জার্নি করেছি। 6 জন বলতে আমি, মিন্টু, বিধান, ওদিকে রূপেশ আছে, আমাদের অভিভাবক টিম লিডার রয়েছে রাকেশ দা আর কালু,
তো ঘুমাচ্ছে। সবাই মিলে জার্নি করেছি তো, ওর জন্য আমাদের ট্রেনটা ধরতে ঠিকঠাক হয়নি। আপনারা যদি সকাল সকাল আসেন, অবশ্যই সকাল 5টা 5-এ একটা ট্রেন রয়েছে, ওটা ধরতে পারেন। ওটা মিস হলে শিয়ালদা থেকে, না হলে 7টা 14 একটা ট্রেন রয়েছে, ওইটা ধরতে পারেন শিয়ালদা থেকে। না হলে 9টার ট্রেন যদি ধরেন, 9টা 15 ট্রেন যদি ধরেন, তাহলে আপনাদের ওইখানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। আর যেমন বললাম, একটা স্কিপ করে একটা ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর দাঁড়িয়ে 10-15 মিনিট দাঁড়িয়ে নাম্বার চেঞ্জ হয়ে নামখানা যায়। আর পরবর্তী ট্রেন শিয়ালদা থেকে কিন্তু লক্ষ্মীকান্তপুর এসে দাঁড়িয়ে থাকে। আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা সিঙ্গেল, মানে একটাই পথ, ওর জন্য সিঙ্গেল লাইন, ওর জন্য দেরি হয়। এই হচ্ছে ব্যাপার। আর বাইরের প্রকৃতি কিন্তু বেশ মনোরম লাগছে আজকে। শিয়ালদা থেকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে এখন পৌঁছালাম নামখানায়। আর নামখানা স্টেশন ঢুকছে দেখুন। তবে কাজ কিন্তু নামখানা স্টেশনে চলছে। এখান থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যদি ডবল লাইন হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ট্রেনই, যেই ট্রেনগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ছাড়ে, প্রত্যেকটা ট্রেনই নামখানায় চলে আসবে। তখন আমাদের ভালো হবে। তো আমরা এখন নামবো, অনেকটা ট্রেনে দিয়েছি সামনের দিকে। তো এখানে দেখুন স্বচ্ছ ভারত অভিযানের সমস্ত দৃশ্য চিত্রায়িত রয়েছে। তবে আমরা ওই দিকে যাব, আমাদের যেতে হবে এখান থেকে 1 নাম্বার দিয়ে বেরোতে হবে। 1 নাম্বার দিয়ে বেরিয়ে আমাদের টোটো ধরতে হবে। টোটো বা অটো যা পাওয়া যায় সেটা ধরতে হবে। তবে আমরা স্টেশন থেকে বেরিয়েই ধরবো না, আরেকটু হেঁটে যাব। আরেকটা কথা বলে রাখি, নামখানা স্টেশনে এসেই কিন্তু আপনারা অনেকগুলো সি বিচে যেতে পারবেন। যেমন বকখালি একটা পপুলার জায়গা, মৌসুনী আইল্যান্ড আরেকটা, লালগঞ্জ, পাতিবুনিয়া, এরকম নতুন নতুন যতগুলো ভার্জিন সমুদ্র সৈকত রয়েছে সেগুলোতে আপনারা যেতে পারবেন শুধুমাত্র নামখানা এসে। মানে নামখানা আপনার আসতেই হবে। তো আমরা বেরোই আগে এখান থেকে। তো আমরা এখান থেকে একটা টোটো ধরেছি। দাদা টোটোতে যাচ্ছি। দাদার নাম কি? তরুণ মণ্ডল। তো এখান থেকে মোটামুটি মৌসুনী আইল্যান্ড যেতে গেলে বকখালি, এই নামখানা থেকে কতগুলো পথ দিয়ে যাওয়া যায়, মানে কতগুলো ঘাট পার হয়ে যাওয়া যায়? 3টে ঘাট। 3টে ঘাট কি কি? বাগডাঙ্গা ঘাট, হুজ্জুতের ঘাট আর পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া সবার দূরে নাকি? পাতিবুনিয়াটা দূরে। পাতিবুনিয়া দূরে, তারপরে হুজ্জুত, আর সবচেয়ে প্রথমে ওটাও রাস্তা খারাপ। বাগডাঙ্গা। হ্যাঁ, বাগডাঙ্গা। বাগডাঙ্গা ভালো। আর কোন ঘাট দিয়ে গেলে সুবিধা হবে এবং কোন ঘাট দিয়ে গেলে সবসময় খেয়া পাবে? হুজ্জুতের ঘাট দিয়ে গেলে। হুজ্জুতের ঘাট। তো আমরা এখান থেকে হুজ্জুতের ঘাট যাচ্ছি। আজকে আমরা 6 জন পুরো মোটামুটি মস্তি করতে যাচ্ছি। তো 6 জন যাচ্ছি। 6 জনের জন্যে মাত্র 40 টাকা করে ভাড়া নিচ্ছে। আচ্ছা, জেনারেলি যদি 2 জন বা 3 জন আসে, সেক্ষেত্রে যদি টোটো ভাড়া করে যায় কত লাগবে? 250 টাকা, 300 টাকা। 250-300 টাকা রিজার্ভ। 4 জন আসলে 60 টাকা করে। মানে মোটামুটি ওনাদের হিসেব হচ্ছে 200-250 টাকা তো লাগবেই। আমরা 6 জন যাচ্ছি, ওর জন্য 40 টাকা করে। তো এখান থেকে ছাড়লো কতক্ষণ সময় লাগবে? এখান থেকে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে। 30 থেকে 35 মিনিট টোটোতে লাগবে? হ্যাঁ। 30 থেকে 35 মিনিট মানে তো ভালোই দূর। 17 কিলোমিটার রাস্তা আছে। 17 কিলোমিটার রাস্তা। মানে খেয়া সব সময় পাওয়া যাবে ওখানে? লেভেল খেয়া। বাহ, খুব ভালো। তো আমরা যাই। মাছ ধরা করে আমরা যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে। দেখুন, হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এখানে মাছ ধরা ট্রলারগুলো রয়েছে। এই দিক থেকে প্রচুর এরকম ট্রলার রয়েছে। আর কদিন পরেই যখন মাছ ধরা শুরু হয়ে যাবে, মোটামুটি আর 10-12 দিন মতো বাকি, তখন মোটামুটি প্রচুর এখানে ট্রলার থাকবে। আর এই যে ঘাটটা রয়েছে, যেটা নামখানার ঘাট, আর এইদিকে দেখুন প্রচুর ট্রলার। এখন তো ট্রলারের সংখ্যা কম রয়েছে। আর এইগুলো বাংলাদেশের যা। দেখুন যেই ট্রলারটি আসছে কত ধীর গতিতে আসছে। আর এ পাশ থেকে যেই নৌকাটা পার হচ্ছে সেটা মোটামুটি ট্যুরিস্ট মানে নৌকো, সুন্দরবনে ঘোরার জন্য সেই নৌকোগুলো। আর ওই জাহাজটা বা ট্রলারটা কত ধীর গতিতে আসছে। আর এ পাশ থেকে বাংলাদেশ। এখানে যেতে দেখি মাছ ধরে নিয়ে এসছে। এটা কি নৌকায় করে মাছ ধরতে গেছিল নাকি? ও, এটা লোটে মাছ। এটা কি মাছ গো? ওটা মাছ নয়। হ্যালো, নদীর পোকা? সেটাই। ওকে বেড়ুয়া বলে। বেড়ুয়া? এটা খাওয়া যাবে না? ও, কোনটা? এটা বেড়ুয়া নাকি? খাওয়া যায়। আর ওখানে মাছ শর্টিং হচ্ছে। ওদিকে আরও আছে না দেখি? একবারে মানে সব মাছ একসাথে। এটা তো এখনো বেঁচে রয়েছে, বেড়ুয়া। ছোট এগুলো মানে লোটে মাছের বাচ্চা। ছোট বড় তো আলাদা লোটে হবে নাকি? আর এগুলো বাগদা চিংড়ি? হ্যাঁ, লাল চিংড়ি। আচ্ছা আচ্ছা। আপনার লোকাল বাজার কোনটা এখানে? 7 মাইল বাজার। 7 মাইল বাজার বিক্রি হয়? 7 মাইল বাজারে হাট কবে বসে?
বৃহস্পতিবার রোববার আচ্ছা মানে কালকে বসবে সন্ধ্যা বিকেলবেলায় আজকে কোথায় বিক্রি করবে এখানে বিক্রি হয়ে যায় যারা পারাপার করে তারা নিয়ে চলে যায় বাহ খুব ভালো তো আমরা মাছগুলো দেখলাম এই নদী থেকেই ধরা মাছ তো এই নদীটার নাম কি নদীটার নাম কি চিনাই নদী তো চিনাই নদী আমরা এখন পার হব এটা নামখানা রাজনগর হুজ্জাইতের ঘাট মানে আমরা এক কথায় বলি হুজ্জুতের ঘাট অ্যাকচুয়ালি এটা হুজ্জাইতের ঘাট আর ঘাটে চলে এসেছি তবে এখনও নৌকা আসেনি যা দেখে মনে হচ্ছে অনেকজন এখানে রয়েছে তো আমরা হুজ্জাইতের ঘাট থেকে নামছি দেখুন একটা নৌকো কিন্তু এখন এসে ঠেকলো ঘাটে এটাই পারাপারের নৌকা এই নৌকাটাই আবার যাবে ওই পাশে ওই দিকেই হচ্ছে মৌসুনী আইল্যান্ড আমরা ওই দিকেই যাবো ওই দিকেই মৌসুনী দ্বীপ বা মৌসুনী আইল্যান্ড এই মাছ ধরে আনলে না পারাপারের নৌকা ফিশারির মাছ আচ্ছা আচ্ছা পুকুর থেকে যে চাষ করে এইটাই কি আবার ওপাশে যাবে পার করতে কত নেন হুম হ্যাঁ আচ্ছা পার হেড 10 টাকা গাড়ি পার হয় নাকি এই দেখুন ফিশারির মাছ এসছে কত মাছ এদিকে দেখুন জ্যান্ত মাছ কিন্তু ট্যাংরা মাছ এটা ট্যাংরা মাছ আছে এটা বড় ট্যাংরা এর মধ্যে কি আছে ওই এর মধ্যে এমনভাবে মেকানিজম করা আমি দেখতে পারবো না দেখতে গেলে বেরিয়ে যাবে এখান থেকে হ্যাঁ লাফ মেরে পালিয়ে যাবে আর এগুলো কত বড় বড় মাছ দেখুন আমাদের নৌকা এখন ছাড়ছে আর প্রচণ্ড রোদ দেখুন এই যে তরমুজ লিচু এই সমস্ত ফল মাছ এই দিক থেকে ওই দিকে যায় এভাবেই কাকা ওই পাশে পেট্রোল বা ডিজেল যায় কি করে যে এই নৌকায় করে যায় ঘাটে পাওয়া যায় আমি বলতে চাইছি যে এই দিক থেকে ওই পাশে পেট্রোল বা ডিজেল নৌকায় করে যায় দাম কি বেশি থাকে দাম কি বেশি থাকে পেট্রোল ডিজেলের ওখানে বেশি নেয় না যেহেতু আমাকে পুরো শেখদের মতো লাগছে যেহেতু একমাত্র নৌকোই হচ্ছে যাতায়াতের মাধ্যমে ওখান থেকে এসে একদম কস্টিং একটা বেশি পড়ে যায় ওই জন্যে মৌসুনী আইল্যান্ডে পেট্রোল বা ডিজেল বা জ্বালানির দাম অনেক বেশি নেয় আচ্ছা ওইদিকে হুজ্জাইতের ঘাট এই ঘাটটার নাম কি এটা হুজ্জাইতের ঘাট আর ওটা হ্যাঁ ঘোষের ঘাট আর হুজ্জাইতের ঘাট অ্যাকচুয়াল যেটা হুজ্জাইতের ঘাট লেখা আছে সেটা হচ্ছে ঘোষের ঘাট আর এইদিকে হুজ্জাইতের ঘাট তো এখান থেকে আমাদের যেতে হবে আবার টোটো নিয়ে আর এইদিকে দেখুন তরঙ্গবীথি আমরা রিসর্টে যাব আর এদিকে দেখুন মাছ ধরছে এই ভাই হচ্ছে মাছ ধরছে রড সুতো দিয়ে সকাল থেকে কটা ধরেছো হ্যাঁ একটু আগে আসছে এখনো ধরেনি তো একটা সুতো দিয়ে মাছ ধরছে আইনি দেখুন এখানে টায়ার দেওয়া রয়েছে যাতে নৌকা ক্ষতিগ্রস্ত না হয় আমরা তরঙ্গবীথিতে যাব কত টাকা করে 35 5 জনের গাড়ি আমরা 6 জন আছি তো এখানে আমার ইউনিয়ন হয়ে গেছে ইউনিয়ন বলতে কি একটা টোটোতে 5 জন যাবে 5 জনের কম হলে যাবে না আর যদি আপনারা 2 জন 3 জন আসেন তাহলে 5 জনের ভাড়া দিয়ে যেতে হবে 35 টাকা করে ভাড়া 5 জনের যেটা হয় সেটা 175 আর যদি 6 জন যান আমরা যেমন 6 জন রয়েছি 6 জন যাচ্ছি তো 35 টাকা এই কাকার অন্য একটা টোটোকে বা এরপরে যে লাইনে রয়েছে তাকে দিয়ে আসতে হলো 6 জন এক গাড়িতে যাচ্ছি কিন্তু একটা ভাড়া অন্য মানে টোটোতে দিয়ে আসতে হলো এটা হচ্ছে ইউনিয়নের রুলস এখন যাই হোক এরকম পথ কতক্ষণ লাগবে কাকা কতক্ষণ লাগবে 30 মিনিট আর কত কিলোমিটার 11 কিলোমিটার আর লাগবে 30 মিনিট তো এইরকম মনোরম পথ আমরা এসেছি তরঙ্গবীথি রিসর্ট মৌসুনী আইল্যান্ড বালিয়াড়া ফ্রেজারগঞ্জ কোস্টালের মধ্যে পড়ে এটা 743357 আর এখানে ফোন নাম্বার রয়েছে আপনারা যদি বুকিং করতে চান এই ফোন নাম্বারে বুকিং করতে পারেন আর এখানে খুব সুন্দর একটা এই রিসর্টের
ছবি দেওয়া রয়েছে। তবে আমরা যদি এই দিক থেকে যেতে চাই তাহলে এরকম একটা ছোট্ট বাড়ির সামনে দিয়ে এরকম গ্রাম্য মেঠো পথ, সেই মেঠো পথ দিয়ে আমাদের যেতে হবে তরঙ্গবীথি রিসর্টে। তো দেখুন, একদম সুন্দরবনের গ্রামীণ একটা ফিলিংস পাবেন এই রিসর্টে এসে। দারুণ সুন্দর একটা ফিলিংস পাবেন। আমার ডান দিকে রয়েছে একটা পুকুর, আর তার পাশে এরকম নেট দেওয়া রয়েছে যাতে রাত্রেবেলায় কেউ ওখানে না সমস্যা না হয় তার জন্য। আর সামনে রয়েছে মেঠো পথ, বাদিকে বেড়া দেওয়া, আর আমরা ঢুকছি তরঙ্গবীথি রিসর্টে। তো রিসর্টে আমরা চলে এসেছি। রিসর্টে গিয়ে রিসর্টের পুরো ঘর বা অ্যাকোমোডেশন এগুলো তো আপনাদের দেখাবোই, তাছাড়াও থাকছে এখান থেকে সি বিচ কতটা দূরে এবং কী কী ফেসিলিটি আছে সেগুলো। তরঙ্গবীথি রিসর্টের পাশে এই দেখুন, এটা হচ্ছে রানিং প্যাসেজ। আর এই রাস্তা বা পথটা দেখে আমার বেশ ভালো লাগলো। এগুলো বিয়ারের বোতল পুরো উল্টো করে এরকম সুন্দর একটা পথ করা হয়েছে। দেখুন কতটা করে নিচে দেওয়া হয়েছে বিয়ারের বোতলগুলো। যাই হোক, এখানে বিভিন্ন ঘর রয়েছে, এখানে এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, এখানে টেন্ট রয়েছে, উপরে থাকার টেন্ট রয়েছে। দেখুন উপরে থাকার প্রচুর টেন্ট রয়েছে, সামনে জায়গা রয়েছে থাকার। আমি যদি উপরে উঠি এখন, উপরের টেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন দারুণ সুন্দর। উপরে এখানে বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারেন। দেখুন পিঠে ব্যাগ রয়েছে, সেটা এখন এখানে রাখবো কারণ অনেক ভার। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এইখান থেকে সমুদ্র সৈকত একদমই কাছে, একদম বলতে একদমই কাছে। জোয়ার আসলে এই পর্যন্ত জল চলে আসে, এখন ভাটা তাই নিচে রয়েছে। আর যদি আপনি এই মাচাটার ওপর বসেন তাহলে তো কোনো কথাই নেই, জোয়ারের সময় সমুদ্রের উপরে আপনি থাকবেন। এরকম বিভিন্ন বসার জায়গা রয়েছে সন্ধ্যাবেলা, এরকম পার বাঁধানো রয়েছে, আর এইরকম টেন্ট রয়েছে, প্রচুর টেন্ট। টেন্টের ভাড়া কীরকম থাকে আর কোন টেন্টের ভাড়া কী, মানে কতজন থাকার অ্যাকোমোডেশনের টেন্টের ভাড়া কীরকম, ঘরের ভাড়া কীরকম, এগুলো তো আপনাদের বলবোই। দেখুন খুব সুন্দর লাগছে। আবার প্রথমবার মৌসুমী আইল্যান্ডে আসা, আর ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে ডাবের জল। অনেক ধন্যবাদ। আগে থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ওয়েলকাম। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, তোমার নাম কী গো? আমার নাম মানিক দাস। আচ্ছা, তোমাদের এই রিসর্টে কতদিন ধরে আছো? আমি আছি 1 বছরের মতো প্রায়। 1 বছর। কীরকম রেসপন্স আছে এখানে? খুব ভালো রেসপন্সিবিলিটি। সবচেয়ে বেশি ভিড় কোন সময় হয়? বেশি ভিড় তোমার হয় ওই অক্টোবর থেকে জানুয়ারি অবধি। অক্টোবর জানুয়ারি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জলটাকে পান করি, তারপর বাদ বাকিগুলো আপনাদের ঘুরে সব দেখাবই। তরঙ্গবীথি রিসর্টের ওনার দাদা, তোমার নাম কি গো? বিপ্লব সি। বিপ্লব সিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এইখানে কেন আসবে, এত রিসর্ট থাকতে এখানে কেন আসবে, এবং এখানে কি মানে এখানকার কি স্পেশালিটি রয়েছে? দেখুন আমরা দুটো জিনিস কাস্টমারের জন্য খেয়াল রাখি। একটা হচ্ছে খাবার দাবার, আর দুটো হচ্ছে সার্ভিস। এই দুটো আমরা অন্তত খেয়াল রাখি। আপনারা চাইলে আমাদের গুগল রিভিউটাও চেক করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না আমাদের কাছে যারা কাস্টমাররা আসে তারা কীভাবে এখানে আতিথেয়তা পায়। আর রেট অন্য অন্য যে ক্যাম্প রয়েছে তার থেকে রেট কীরকম থাকে? রেট আমাদের যে এই নর্মাল ট্রেন যেটা রয়েছে সেটা হচ্ছে 1000, আর যেটা 1000 টাকা পার হেড। দুজন থাকতে পারবে? দুজন থাকতে পারবে। আর যেটা সি ফেসিং ওপেন সি ভিউ টেন্ট, যেটা ওই দোতলাতে রয়েছে, সেটা হলে 1100। আর যেটা নন এসি কটেজ রয়েছে ওটা 1200, আর এসি হলে ওটা 1400। একটা রুমে কতজন থাকতে পারবে? একটা রুমে ম্যাক্সিমাম 3 জন, আর যদি কেউ চায় যে ডবল বেডে গ্রুপ রুম নেবে সেটাও আছে। 2 জন থাকতে পারে তো একটা রুমে? একটা রুমে সেক্ষেত্রেও কি একই রকম? একই। রুমের রেন্ট কীরকম বলবেন নন এসি? নন এসি 1200, এসি 1400 পার হেড পার ডে, ফুডিং লজিং নিয়ে। ফুডিং লজিং নিয়ে। নন এসি এসি যেগুলো রয়েছে এগুলোতে তো পায়খানা বাথরুম তো অ্যাটাচ রয়েছে, আর যেগুলো রয়েছে আপনার টেন্ট সেগুলো তো টেন্টের জন্য কমন রয়েছে। কমন রয়েছে সব ওয়েস্টার্ন কমন রয়েছে, সেম বাথরুম বাট এটা কমন। কটা বাথরুম রয়েছে? 5টা বাথরুম রয়েছে। 5টা বাথরুম। তাহলে অসুবিধা হওয়ার কথা নয় জেনারেলি। হয় না। আচ্ছা আচ্ছা, আর খাবার দাবার কি রয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। একদম ঠিক আছে ঠিক আছে। আমরা নিয়েছি নন এসি রুম, আর পথটা আপনাকে প্রথমে বললাম পুরো বিয়ারের বোতলের পথ। আচ্ছা আমরা নিয়েছি এসি রুম, মিন্টু কারেক্ট করে দিল, আমরা এসি রুম নিয়েছি। আর এখান থেকে দেখুন দারুণ সুন্দর, গাছগুলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দরভাবে সাজানো। আমাদের ঘরটা হচ্ছে এইটা এসি রুম। আচ্ছা আচ্ছা, এসি চলছে, আর আমাদের এসি রুম। আর এখানে দেখুন পায়খানা বাথরুম অ্যাটাচ রয়েছে। অ্যাটাচ বলতে এইরকমই আপনার ওয়েস্টার্ন পায়খানা বাথরুম রয়েছে।
এখানে মোটামুটি 3 জন তো হামেশাই থাকতে পারবে, 3 জন থাকতে পারবে তো? আচ্ছা, তো আমরা এখানে আসলাম, আগে ফ্রেশ হই আগে একটু সমুদ্র যাব। সমুদ্র স্নান করা যাবে এখন? আচ্ছা, তো আগে সমুদ্র যাই, তারপর এসে আমরা লাঞ্চ করব। ফ্রেশ হয়ে নিলাম, অনেক সকালে বেরিয়েছি, ওই জন্য এখানে এসে স্নান করে নিলাম। আর এখন মনে হয় জোয়ার আসছে, আবার দেখুন জল আস্তে আস্তে এদিকে চলে আসছে। তো এখন এখানে স্নান করলাম না, পরে স্নান করবো, ইচ্ছে রয়েছে কালকে ভোরবেলা করার। আর ফ্রেশ হয়ে নিলাম, এখন খাবার দেবে এখানে, ডাইনিংয়ে যাচ্ছি। খাবার তো দেবে, এবার খাবারে কী কী পদ রয়েছে সেটাও কিন্তু আকর্ষণের, সেটাও দেখবেন। চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ, আমরা খেতে বসেছি। আর কত খাবার দিয়েছে দেখুন, মানে এই খাবারগুলো কি করে এক পেটে ঢুকবে। ভাত, এটা আমুদি মাছ হতে পারে, এটা পটল চিংড়ি, আলু ভাজা, পাঁপড়, এইসব তো রয়েছেই। আর মেন দেখুন রয়েছে ডাল, কতটা ডাল, এই এক বাটি ডাল খেলেই তো দুপুরবেলা আমার পেট ভরে যায়। যাই হোক, একটা পাবদা মাছ, একটা বড় বাগদা চিংড়ি, আমের চাটনি, এদিকে পাঁপড়। আর মোটামুটি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর এবার আমরা গ্যাং ধরে এসেছি পুরো পুরো গ্যাং ধরে। আর আরেকটা জিনিস দেখায়, আমাদের গ্যাংয়ের যে মেন হেড হচ্ছে রাকেশ দা। এই যে এই বলো, খাবারের টেস্ট কেমন লাগছে? খাবারের টেস্ট কেমন লাগছে? সুন্দর লাগছে না? দেখুন পাবদা মাছ তো এক প্রকার ঠিক আছে, আর এই যে বাগদা চিংড়িটা দেখুন কত বড়, একবারে ঢুকবে না মুখের মধ্যে। যাই হোক, এইখানে রাখলে বাগদা চিংড়িটার অবস্থা দেখুন কেমন হচ্ছে। যাই হোক, আমরা খাবারে মনোনিবেশ করি, এবং খাবার তো সুস্বাদু হয়েছে সবাই বলছে, আগে খাই। আর এখানে আসলে আপনারা সুস্বাদু খাবার পাবেন, এবং খাবার এবং থাকার দিক থেকে কোনো রকম ত্রুটি হবে না আপনার। যাই হোক, খাবারে মনোনিবেশ করি এখন। আমরা খাওয়া দাওয়ার পর এখানে এসে বসছি, পরন্ত বিকেল, দারুণ সুন্দর লাগছে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, এর উপরে উঠে আপনাদের দেখাবো। এটা হচ্ছে সবচেয়ে এমন একটা জায়গা, এইখানে দাঁড়ালে বললাম না জোয়ারের সময় পুরো সমুদ্রের জল এখানে চলে আসবে, আর বঙ্গোপসাগরের কিন্তু একদম কোনার দিকে। আর আমি যাচ্ছি, এটা কিন্তু নড়ছে, এটা একটা অন্য ফিলিংস। তো এখানে শুয়ে আছে দেখুন, অনেকে এখানে শুয়েই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমার সামনে যেটা দেখা যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে জম্মুদ্বীপ, আর এদিকে গঙ্গাসাগর। জম্মুদ্বীপ, গঙ্গাসাগর, আর আমরা রয়েছি মৌসুনী আইল্যান্ডে। তবে এখন জোয়ার আসছে, আর জলের স্রোত বেশ ভালোই বোঝা যাচ্ছে। আপনারা যদি মনে করেন খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আপনারা মৌসুনী আইল্যান্ডের এমন একটি গ্রাম ঘুরবেন যেই গ্রামে মেয়েরা বিয়ে করতে আসতেও 100 বার ভাবে, আপনারা লোকাল গাইড নিয়ে বা সেই রিসর্টেরই কাউকে নিয়ে চলে যেতে পারেন সেই গ্রামে। আসলে এই সমস্ত গ্রাম ঘুরলেই আপনারা জানতে পারবেন আসল মৌসুনী আইল্যান্ডের গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ জীবনের কথা। অবশেষে আপনারা গ্রাম ঘুরে চলে যেতে পারেন একটি সুন্দর জায়গায়, যার নাম ম্যানগ্রোভ। যেই সৈকত আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, এবং যেই সৈকতে বসে থাকলেও ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে আপনার, এবং পরিশেষে ঘুরে সন্ধ্যাবেলা আবার চলে আসবেন আপনাদের রিসর্টে। এখন পুরো ভরা জোয়ার, আর এইদিকে দেখুন অবস্থা। আমি দাঁড়িয়ে আছি একটা বাঁশের সাঁকোর ওপরে, আমার সাঁকোটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এদিকে সমুদ্রের ঢেউ আসছে দেখুন কত, হ্যাঁ একটা অন্যরকম ফিলিংস। আর আমি দাঁড়িয়ে আছি এইরকম একটা সাঁকোর ওপরে, দেখুন পুরো এইরকম একটা সাঁকোর ওপরে আমি দাঁড়িয়ে আছি, আর সাঁকোটা কিন্তু নড়ছে, মানে দুলছে, আমি নড়লে সাঁকোও দুলছে। আর এদিকে দেখুন কি অবস্থা, কত বড় বড় ঢেউ আসছে এদিকে। আর এটা মোটামুটি আলোয় সজ্জিত হয়ে রয়েছে। রাত্রিবেলা কেমনভাবে ক্যাম্প সেজে ওঠে দেখুন, আলোয় আলোকিত হয়ে গেছে চারিদিক, আলোকসজ্জায় মোটামুটি দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো এখানে এখন প্রচণ্ড হাওয়া, ওই জন্য এই টেন্টগুলো খুলে রেখেছে। এখানে টেন্ট থাকে, এখানে মোটামুটি যেমন টেন্ট আপনি চান সেরকম টেন্ট থাকে, ওপরেও টেন্ট থাকে। এপাশে টেন্টগুলো রয়েছে এখন, আর এদিকে ঘর রয়েছে, যেরকম টেন্ট আপনি চাবেন সেরকম টেন্ট থাকবে। আর রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এরকম অসম্ভব সুন্দর লাগবে, মনোরম সুন্দর। আর এটা হচ্ছে বারবিকিউ করার জায়গা, একদম পুরো পার্মানেন্ট প্লেস। আর এখান থেকে যদি আমি উপরে উঠি, বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে কেমন লাগছে দেখতে, বা সমুদ্রের দিক থেকে কেমন লাগছে দেখতে। দেখুন সমুদ্রের হাওয়া দিচ্ছে এখন,
আর সমুদ্রের দিক থেকে এই রকম সুন্দর লাগছে দেখুন, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মানে এক কথায় মনোরম, অপূর্ব। তো এই হচ্ছে সন্ধ্যায় হলে এরকম আলোয় আলোকিত হয়ে যায় চারিদিক। আমরা এখন ঘরে যাবো, একটু রেস্ট নেবো, কারণ সারাদিন অনেক ঘোরা হয়েছে। রেস্ট নিয়ে তারপরে বারবিকিউ হবে যখন, তখন বারবিকিউতে এখানে আসবো আর বারবিকিউ মজাটা নেব। তো সন্ধ্যাবেলাতেও একটা চমক থাকছে। আর সম্প্রতি সরকার চেঞ্জ হয়েছে, আর পশ্চিমবঙ্গে এসেই আমাদের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিল, আর আমাদেরও এই ক্যাম্পে আজকে ঝালমুড়ি খাওয়াচ্ছে। তো ঝালমুড়ির সাথে আরেকটা জিনিস রয়েছে, পকোড়া, আর এখানে রয়েছে লিকার চা। তো এই ঝালমুড়ির কনসেপ্টটা কি পরে হয়েছে না আগেও ছিল? না না, এটা মানে সরকার পরিবর্তন হওয়ার পরে হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে হয়েছে না? এই দেখুন সব জায়গায় ঝালমুড়ি, দারুণ কিন্তু। তো আমরা ঝালমুড়ির মজাটা নিই ঘরে বসে, তারপর আমরা বাইরের বারবিকিউর দিকে যাব। এইমাত্র ঝড় বৃষ্টি হয়ে গেল, তা সত্ত্বেও এদিকে টেবিল দিয়ে রেখেছে যাতে ওই দিক থেকে, সমুদ্রের দিক থেকে হাওয়া না আসে। আমাদের বারবিকিউ প্রসেস চলছে। মোটামুটি কাঠ পুড়িয়ে কি চিকেনগুলো সরাসরি এর ওপরে দেবে নাকি নিচে ওই ফয়েলের মধ্যে করে দেবে? কাঠটা কয়লা হবে, কয়লার পর দেবে। ফয়েলের মধ্যে প্রথমে দেবে না ডাইরেক্ট এর উপরে দেবে? না না, কয়লা হয়ে গেলে তারপর বিছিয়ে দিয়ে এর উপরে জাল দিয়ে রেখে দেওয়া হয় বাড়ি। আচ্ছা, তো চলছে আমাদের এদিকে প্রচুর হাওয়া আসছে। একদিকে গান চলছে আর অন্যদিকে আমাদের বারবিকিউ হচ্ছে। দেখুন নাচতে নাচতে বারবিকিউ হচ্ছে। আমাদের চিকেন বারবিকিউ চলে এসছে, এবং কেমন হয়েছে বলো, কেমন টেস্ট হয়? কেমন টেস্ট তো হ্যাভি হয়। এবার আজকে বর্ষার দিনে তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে, দেখেছো ভিডিওতে? ঠিক আছে, আমি খেয়ে দেখছি এবং খেয়ে বলছি কেমন হয়েছে। আমি একটুখানি খেয়ে বলছি কেমন হয়েছে। ও দারুণ 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 দারুণ। চিকেন বারবিকিউ আমাদের চলে এসছে। তো কালকে রাতে বেশ মজা হয়েছে, বারবিকিউ হয়েছে, খাবার দাবার খেয়ে শুতে শুতে 1টা বেজে গেছে। ওই জন্য সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। আমাদের ব্রেকফাস্টও রেডি এদিকে। আর ব্রেকফাস্ট দিয়েছে দেখুন, লুচি, এটা ঘুগনি, ডিম, আর এগুলো হচ্ছে রসগোল্লাটা মনে হচ্ছে তো পুরো কলকাতার রসগোল্লা, স্পঞ্জের রসগোল্লা। যাই হোক, এটা আমরা খাবো। ঘুগনি মুড়ি হবে না? এটাই। হ্যাঁ, ঘুগনি মুড়ি কেউ চাইলে ঘুগনি মুড়িও দেওয়া হবে। এখন হবে? এখনো হবে। আচ্ছা, তাহলে ঘুগনি মুড়ি খাই। আচ্ছা, আমাকে শুধুমাত্র এটা, এই লুচির বদলে মুড়ি দিই অল্প। ঠিক আছে। ঠিক আছে, ঘুগনি মুড়ি খাওয়াটা বেস্ট হবে সকালবেলা, কারণ এগুলো রয়েছে তেলে ভাজার থেকে ঘুগনি মুড়ি খাওয়াটা বেস্ট হবে। কারণ কি, আমরা সারাদিন আরও জার্নি করব উঠে, ওর জন্য ঘুগনি মুড়ি বেস্ট। এখানে ঘুগনি মুড়ি চলে এসছে। আমার মুড়ি জেনারেলি অ্যাভেলেবেল থাকে, আপনি লুচির বদলে মুড়ি দিলে পেয়ে যাবেন। আর এখানে এই দাদারা ভাইরা, তোমাদের মুর্শিদাবাদ থেকে এসছো তো? এই মৌসুমী আইল্যান্ড ঘুরে কেমন লাগলো বলো? প্রথমবার এলাম এখানে, প্রথমবার আসা। সুন্দর ভিউ না? হ্যাঁ, দারুণ জায়গা। আর নিরিবিলি পরিবেশ। এই ক্যাম্পে কেমন লাগলো? মানে এই ক্যাম্পের অভিজ্ঞতা কেমন? দাদাদের ব্যবহার খুবই ভালো। আমরা এখানে এসেছি তখন থেকেই এখানে আসছি। দাদারা যেভাবে আমাদেরকে খাবার দাবার দিচ্ছে, আপ্যায়ন, খাবার দাবার, হ্যাঁ, সব মিলিয়ে বেশ ভালোই। আর প্রথমবার আসা এটা, তাই তো? হ্যাঁ, প্রথমবার। তাহলে যদি তোমার কেউ পরিচিত সাজেস্ট করে আসার জন্য, যদি কেউ বলে, তাহলে এখানেই সাজেস্ট করবে, তাই? হ্যাঁ, অবশ্যই বলবো। এখানে কেউ যদি মৌসুমী আইল্যান্ড বেড়াতে আসে তাহলে অবশ্যই এই রিসর্টে আসতে বলবো। আচ্ছা, তো ভালো লেগেছে ঘুরে? হ্যাঁ, দারুণ লাগলো। তোমরা একদিন থাকলে? হ্যাঁ, একদিন থাকলাম, হয়তো আরো একদিন থাকলে তো আরো একটু বেশি ভালো হতো, পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারতে। কারণ দারুণ সুন্দর জায়গা। তোমরা গিয়েছিলে কালকে ম্যানগ্রোভের দিকে? ম্যানগ্রোভ থেকে গেছিলাম আমরা হাঁটতে। সুন্দর জায়গা। ঠিক আছে, তো ভাইরা বেরিয়ে যাচ্ছে এখন, আর আমরা এখনো ঠিক নেই কি করবো। ঠিক আছে, বাইরে যাবে এখন বহরমপুরে। আমরা মৌসুমী আইল্যান্ড থেকে সাইট সিনিংয়ে বেরিয়েছি। সাইট সিং বলতে পাশে কি ঘোরার জায়গা রয়েছে সেগুলো দেখার জন্য বেরিয়েছি। তো আপনারাও বেরোতে পারেন। দেখুন রাস্তা দারুণ সুন্দর। এখানে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। টোটো যদি পুরো রিজার্ভ করে নেন আমাদের নিয়েছে 600 টাকা, তাই তো? আর দেখার কি কি জায়গা রয়েছে এখানে? দেখার জায়গা কি আছে? দেখার জায়গা আছে, মন্দির আছে, ভালো ভালো আমাদের এখানে মন্দির আছে, মন্দির আছে, পাঁচগোপাল মন্দির, আর চড়া আছে যেটা বলে কাঁকড়ামারির চড়া। কাঁকড়ামারি চর, আচ্ছা। নদী আছে, ভালো করে দেখতে পাবেন আপনারা। ওখানে কাঁকড়ামারি একটা ক্যাম্পও রয়েছে, ফরেস্ট ক্যাম্পও রয়েছে, সেটা নদীর ওপাশে, নদীর মধ্যখানে যেটা বলে। আর যদি পার হেড যেতে চায় তাহলে 150 টাকা করে যাতায়াত। ব্যাপার হচ্ছে এইরকম, এটা এক্সট্রা চার্জেস, এটা
পুরোপুরি প্যাকেজের বাইরে, আর আমরা রিজার্ভে যাচ্ছি 600 টাকা। দ্বিতীয় দিন মৌসুমী আইল্যান্ডে আপনারা ঘুরে দেখতে পারেন এমন একটি গ্রাম, যে গ্রামের প্রত্যেক বাড়িতেই বাস করে নাগ নাগিনী এবং প্রত্যেক বাড়িতেই মনসা গাছ রয়েছে। তারা নাগ নাগিনীকে চোখেও দেখেন এবং তাদেরকে পুজোও করেন, বেশ মানেন তারা এই নাগ নাগিনীকে। এবং একটি বিশেষ মন্দির রয়েছে, যেই মন্দিরে বাইরের রাজ্য থেকে বহু দম্পতি আসেন পুজো দিতে। যাদের সন্তান হয় না তারা এই মন্দিরে পুজো দিলে নাকি তাদের সন্তান হয়। এই রকম ধর্মীয় বিশ্বাস থেকেই এই মন্দিরের এত বেশি গ্রহণযোগ্যতা বা জনপ্রিয় এই মন্দিরটি। এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন একটি ছোট্ট চর, যার নাম কাকড়ামারি চর। একটি ছোট্ট বা সরু নদীর পাশেই বাঘের গভীর জঙ্গল। তাছাড়াও রয়েছে একটি বিশেষ আদিবাসী গ্রাম। আর আমাদের সৌভাগ্য এতটাই যে আমরা এই আদিবাসী গ্রামে গিয়ে এই দিন এই আদিবাসী বিয়ের সম্মুখীন হয়েছিলাম, যার ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এভাবেই আপনারা সারাদিন কাটিয়ে মোটামুটি বিকেলবেলার মধ্যে বা দুপুরবেলার মধ্যে আবার ক্যাম্পে চলে আসবেন, যাতে আপনারা দুপুরের লাঞ্চটা ক্যাম্পেই করতে পারেন। আমরা চলে এসেছি ম্যানগ্রোভ উদ্ভিদের পুরো জায়গা। এই দেখুন, এই যে গাছগুলো রয়েছে না, এগুলো কিন্তু শ্বাসমূল, কত লম্বা লম্বা শ্বাসমূল হয়েছে। এগুলো অবশ্য কচুরলতির মতো লাগছিল দূর থেকে দেখে। আর এগুলো শ্বাসমূল। যারা মনে করেন শ্বাসমূল শক্ত হয় না, শ্বাসমূল নরম হয়, শক্ত হয় না, এরকম দেখে মনে করছেন শক্ত খালি পায়ে গেলে ফুটে যাবে, সেটা নয়, নরম শ্বাসমূলগুলো দেখুন, পায়ে ফুটবে না। আর এদিকে কত গাছ, এগুলো পুরোপুরি ডুবে যাবে, জোয়ার আসলে এগুলো পুরোপুরি ডুবে যায়। আর ওইদিকে যে বড় গাছগুলো ছিল, বড় গাছগুলোর অবস্থা এখন নেই। আর এখান থেকে লাইন দিয়ে দিয়ে শ্বাসমূল বেরিয়েছে, মানে একটা গাছের মূল কত দূর যায় দেখুন। এই গাছটার সাথে এই গাছটা, আবার ওর সাথে ওইটার সাথে এইটা, প্রচুর শ্বাসমূল এখানে, মানে কত দূর ছড়িয়ে থাকে একটা গাছ। ওই জন্যে এই গাছগুলো মরে গেলেও এখানকার তোলে না এই গাছগুলো। যে গুঁড়িগুলো রয়েছে, গাছ মরে গেছে কিন্তু গুঁড়িগুলো তোলেনি, তার কারণ গুঁড়ি তুলতে অনেক খাটনি লাগবে। এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে এই সুন্দরবনের উদ্ভিদের, এই লবণাম্বু উদ্ভিদের শিকড়গুলো। আর আমরা যাচ্ছি ভেতরে, বেশি ভেতরে যাব না, তবে আরেকটু যাই। একটা অন্যরকম ফিলিংস কিন্তু এখানে, দারুণ সুন্দর জায়গা। তো জোয়ার চলে এসেছে, চলো এখন ভিজে যাবো তো নাকি? পুরো ডুবে যাবে, আস্তে আস্তে পুরো ডুবে যাবে। আর নিচে পিছল, পুরো পিছল, আর অনেকটা জল বেড়ে গেল, আমাকে প্যান্ট আরও গোটাতে হবে। আর এখানে বেশ গভীর রয়েছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। কেমন লাগছে বলো? দারুণ না? দারুণ লাগছে, একদম গোল্ডেন সান। সকালবেলা রাত্রে বেশ রাত করে ঘুমানো হয়েছে, আর সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা একদিনও থাকতে পারেন, আমরা দুদিন ছিলাম এসে। আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, যে ট্রেনগুলো এখন ঢাকা রয়েছে, যখন বেশি বুকিং হবে ট্রেনগুলো ওপেন হয়ে যাবে। বিশেষ করে শীতকালে ট্রেনটি বুকিং বেশি হয়, গরমকালে এসি রুমেই বুকিং হয়। আর এই পুরো রিসর্টটা কিন্তু এসিতে মোড়া, মানে আর এই পুরো রিসর্টটা কিন্তু সিসিটিভিতে মোড়া রয়েছে। সিসিটিভি মোড়া থাকার কারণে আপনার যে সুরক্ষার বিষয়টা ওটা থাকবে। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, আমাদের সমস্ত টিম রেডি, ওরা সামনে চলে গেছে। এই মৌসুমী আইল্যান্ডের ঘোরার ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে আপনাদের রিসর্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ফোন নাম্বারে ফোন করে রিসর্টে আসবেন, এখানে সবচেয়ে কম রেটে আপনি ঘুরতে পারবেন বা থাকতে পারবেন এবং সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হবে আপনার। টাটা।